আজকে আমাদের টপিক হচ্ছে উইন্ডোজ 7, MS উইন্ডোজ 7। প্রণয়দীপ আমাকে হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন করেছিল যে উইন্ডোজ 7 কি, আপনি একটু বুঝিয়ে দিন। তো আজকে অনেকদিন পরে তোমাদের সঙ্গে আমার কথা হবে। তো উইন্ডোজ 7 একটি ওএস বা অপারেটিং সিস্টেম সম্পর্কে তোমাদের ক্লাস 3-তে তোমরা নিশ্চয়ই পড়েছো। অপারেটিং সিস্টেমের বিভিন্ন ভাগ হয়। আমরা দুটো ভাগ সাধারণত দেখে থাকি, সেটা হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস বা কমান্ড লাইন ইন্টারফেস যাকে আমরা বলি। আরেকটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ গ্রাফিক্সের মাধ্যমে বা ছবির মাধ্যমে আমরা যখন ইউজার একে অপরের সঙ্গে ইন্টারেক্ট করি, অর্থাৎ কম্পিউটারের সঙ্গে ইন্টারেক্ট করি, তখন আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যাকে আমরা ছবির সাহায্যে বিভিন্ন রকমের যে তোমার কমান্ডসগুলো দিতে পারছি, সেগুলো আমরা ছবির আকারে বা মাউস বা কিবোর্ড এগুলোর সাহায্যে আমরা যখন কোনো কমান্ড দিচ্ছি এবং সেই অনুযায়ী ওএস বা অপারেটিং সিস্টেম কাজ করছে, তখন তাকে আমরা গ্রাফিক্যাল ইউজার বেস অপারেটিং সিস্টেম বলি। অপারেটিং সিস্টেম হচ্ছে, তোমরা জানোই যে অপারেটিং সিস্টেম মূলত দুটো বিষয়কে নিয়ে কাজ করে। একটা হচ্ছে তার হার্ডওয়্যার এবং এবং অবশ্যই সে একটা প্ল্যাটফর্ম তৈরি করে, যে প্ল্যাটফর্মে অন্যান্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আছে সেগুলো চলতে তাকে সাহায্য করে। তাহলে এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং হার্ডওয়্যার, এই দুটো জিনিসকে ম্যানেজ করতে হেল্প করছে হচ্ছে অপারেটিং সিস্টেম বা ওএস। তো ওএস এর অনেক ভার্সন আছে। এমএস উইন্ডোজ, এমএস বলতে মাইক্রোসফট কোম্পানি, তা সে বিভিন্ন রকমের যে অপারেটিং সিস্টেমগুলো, তার যে ভার্সনগুলো আমরা দেখতে পাই, তার মধ্যে উইন্ডোজ 95 থেকে শুরু করে এখন যে লেটেস্ট আমরা অপারেটিং সিস্টেম ইউজ করছি বা ব্যবহার করছি উইন্ডোজ 10, তোমাদের সিলেবাসে নেই। তোমাদের সিলেবাসে রয়েছে উইন্ডোজ 7। এটা খুব একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম ছিল এবং জনপ্রিয় হওয়ার কারণও ছিল। তো এর কারণ যেগুলো কারণে এটি ভীষণ জনপ্রিয় হয়েছিল, সেটার প্রথম কারণ হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ বেস, এর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেসে এই ওএসটি কাজ করে বা অপারেটিং সিস্টেমটি কাজ করে। এখানে প্রচুর আমরা গ্রাফিক্সের মাধ্যমে বিভিন্ন কমান্ডগুলো দিয়ে থাকি এবং এর যে বিভিন্ন রকমের নিউ যে ফিচার্সগুলো রয়েছে, বিভিন্ন রকম ফিচার্স, সেই ফিচার্সগুলো আমরা ক্লাস 3-তে পড়েছি, তোমরা ক্লাস 3-তে পড়েছো। বিভিন্ন রকমের ফিচার্সগুলো রয়েছে এবং ইমপ্রুভড প্রোগ্রামসগুলো, যে প্রোগ্রামগুলো এখানে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এর আগের যে ভার্সনগুলোতে আমরা উইন্ডোজের যে প্রোগ্রামসগুলো দেখেছি, সেগুলো খুব চালাবার সময় কম্পিউটার অনেক বেশি তার মেমোরি প্রয়োজন ছিল। সেগুলো যে চালাবার সময় বিভিন্ন রকমের ল্যাগিং তৈরি হতো। ল্যাগিং মানে একটা ডিলে তৈরি হতো, অর্থাৎ ধীরে ধীরে কাজ করতো। এখানে কিন্তু আমরা ইমপ্রুভড প্রোগ্রামসগুলো যেগুলো দেখতে পাই, সেগুলো খুব ফাস্ট অপারেটিং সিস্টেমের আমরা দেখতে পাই যে প্রোগ্রামগুলো কাজ করছে, সেগুলো খুব ফাস্ট বা দ্রুত কাজ করছে। এবং যেটা বলছিলাম, ফাস্টার স্পিড, ভীষণ আগের যে আমরা অপারেটিং সিস্টেমগুলো দেখি, সেগুলো অনেক বেশি সময় লাগতো। অপারেটিং সিস্টেমগুলো কাজ করবার সময় অনেক সময় নিত, সেই কিন্তু অনেক দ্রুত কিন্তু উইন্ডোজ 7 কাজ করছে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিকিউরিটি টুলস মানে, অর্থাৎ উইন্ডোজ 7 এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে কোনো অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে সিকিউরিটিটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আমার যে ইনফরমেশনগুলো আমি কম্পিউটারে রেখে দিয়েছি, সেটি যদি অন্য কেউ আমার অপারেটিং সিস্টেম থেকে জেনে নেয় বা আমার কম্পিউটারের ইনফরমেশনগুলো অন্য কোথাও পৌঁছে যায় বা চলে যায়, সেক্ষেত্রে আমার যে ইনফরমেশনগুলো সেগুলো চলে যাওয়ার জন্য আমার যে সিকিউরিটিটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে কি করা হয়েছে, যে ইনবিল্ড একটা অ্যান্টিভাইরাস দিয়ে দেওয়া হয়েছে, যে কারণে অপারেটিং সিস্টেমটি ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল। অর্থাৎ সহজেই এই অ্যান্টিভাইরাসের সাহায্যে আমরা কিন্তু যে ভাইরাসগুলো আছে, অর্থাৎ কম্পিউটার ভাইরাস, তোমরা জানো কম্পিউটার ভাইরাস হচ্ছে যে প্রোগ্রামগুলো কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে ক্ষতি করতে পারে বা নষ্ট করে দিতে পারে, সেগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আমরা, বা যে কোনো সফটওয়্যার অপারেটিং সিস্টেম সফটওয়্যারের ক্ষেত্রে তাকে আমরা ভাইরাস বলি। এবার সেই ভাইরাসগুলোকে কিন্তু সহজে রিমুভ করতে পারে এমন কিন্তু সিকিউরিটি এসেনশিয়াল বলে একটি প্রোগ্রাম এখানে উইন্ডোজ 7-এ দেওয়া হয়েছে। তার ফলে কি হচ্ছে, আমার ইনফরমেশন যেমন সিকিউর থাকছে, তেমনি আমার কম্পিউটার কিন্তু ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারছে না। এর জন্য কিন্তু উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম একটি খুব জনপ্রিয় একটি সফটওয়্যার হয়েছিল, অপারেটিং সিস্টেম সফটওয়্যার হয়েছিল।
এবং অপারেটিং সিস্টেম সফটওয়্যার তোমরা জানো যে অপারেটিং সিস্টেম সফটওয়্যার কিভাবে কাজ করে, যে যখন আমি কোনো একটা কম্পিউটার চালাচ্ছি তখন সুইচ অন করা থেকে শুরু করে, অর্থাৎ প্লাগের সুইচ অন করছি, করার পরে তারপরে আমি আমার ইউপিএস যদি থেকে থাকে তাতে সুইচ অন করছি, তারপরে আমার যে সিস্টেম ইউনিট আছে তাকে তার সুইচ অন করছি। এবার সুইচ অন করার সঙ্গে সঙ্গে যে কাজটা শুরু হয় তাকে বলে বুটিং। তোমরা জানো বুটিং দু রকমের হয়, একটা ওয়ার্ম বুটিং, একটা কোল্ড বুটিং। অর্থাৎ যখন কম্পিউটার বন্ধ করা আছে সেই সময় যদি কম্পিউটারটাকে চালানো হয় তখন তাকে আমরা কিন্তু কোল্ড বুটিং বলছি। আবার যখন কিন্তু কম্পিউটারটা চলছে, এবার চলতে চলতে কোনো কারণে কম্পিউটারটা হ্যাং করে গেছে, এবার আমাকে তখন কি হবে, সিস্টেম ইউনিটের নিচে দেখবে, অর্থাৎ যেখানে পাওয়ার বাটনটা থাকে বা স্টার্ট বাটন যেটা থাকে তার নিচে আমাদের আরেকটা রিসেট বাটন বা রিস্টার্ট বাটন আমরা বলে থাকি। এই রিসেট বাটন বা রিস্টার্ট বাটনে প্রেস করে আমি কিন্তু কম্পিউটারটাকে আবার নতুন করে চালাতে পারি। এই যে কম্পিউটারটাকে নতুন করে আমি চালাচ্ছি এটাকে বলা হচ্ছে ওয়ার্ম বুটিং, অর্থাৎ তখন কম্পিউটার আবার নতুন করে বুট করা হচ্ছে। তো এই হচ্ছে উইন্ডোজ 7 এর অপারেটিং সিস্টেমের মূলত যে ফিচার্সগুলো আমি বললাম সেগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। জিইউআই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেস অপারেটিং সিস্টেম আমরা দেখব সেগুলো। এখানে যেটা দুটো বিষয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল এবং ফাইলস আর ফোল্ডার্স। কন্ট্রোল প্যানেল কি? কন্ট্রোল প্যানেল হচ্ছে কম্পিউটারের ওএস এর ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন বা আমরা একটা প্রোগ্রাম বলতে পারি। এই প্রোগ্রামের সাহায্যে আমি কম্পিউটারে নতুন সফটওয়্যার যেমন ঢোকাতে পারি, নতুন হার্ডওয়্যার যেমন আমি অ্যাড করতে পারি, তেমনি আবার কোনো পুরনো সফটওয়্যার যেটা আমার প্রয়োজন নেই সেগুলোকে কিন্তু আমি রিমুভ করতে পারছি। অর্থাৎ একই সঙ্গে আমি প্রোগ্রাম রিমুভ করতে পারছি, আবার নতুন প্রোগ্রাম ইনস্টল করতে পারছি। একই সঙ্গে আমি নতুন হার্ডওয়্যারকে আমি অ্যাড করতে পারছি, আবার পুরনো হার্ডওয়্যার যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলোকে আমি রিমুভ করতে পারছি। এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিলেটেড যে সমস্ত কন্ট্রোলগুলো আমাদের করা দরকার হয় সেই সমস্ত কিন্তু আমি কন্ট্রোল প্যানেলে আমরা করতে পারি। আমরা দেখে নেব সেটা, এবং তার সঙ্গে আমরা ফাইল এবং ফোল্ডার এই দুটো বিষয়ও দেখে নেব। ফাইল হচ্ছে কম্পিউটারের ডিজিটাল স্পেস, যেখানে আমরা কম্পিউটারের সমস্ত ইনফরমেশনগুলোকে স্টোর করে রাখি, এবং ফোল্ডার হচ্ছে একটি ব্রিফ কেসের মতো তুমি ধরে নাও, যেখানে আমরা বিভিন্ন খাতাপত্রগুলো যেমন রাখতে পারি, বা কোনো একটা আলমারির কোনো একটা অংশ যেখানে আমরা তোমার বিভিন্ন খাতাপত্র বা ফাইল রেখে দিতে পারি। এই ফাইলগুলো আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন যখন ইউজ করি, যেমন মনে করো পেইন্ট বা মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ড প্যাড, এই যে আমি অ্যাপ্লিকেশনগুলোর নাম তোমাদের বলছি, এই অ্যাপ্লিকেশনগুলোর ইউজ কি, আমি যখন সেখানে কোনো একটা কাজ করছি সেই কাজটাকে আমার কি হবে, পরে ফিউচারের জন্য আমাকে সেটাকে সেভ করে রাখতে হবে। এই সেভ করে রাখার জন্য আমার কিন্তু কি দরকার হয়, একটা ডিজিটাল স্পেস দরকার হয়। সেই স্পেসটা দেয় কি আমাকে, ফাইল দেয়, এবং এই ফাইলগুলোকে রাখি আমরা কোথায়, ফোল্ডার। অর্থাৎ যেখানে আমরা, এটাও একটা ডিজিটাল স্পেস যেখানে কিন্তু আমি ফাইলগুলোকে রাখতে পারি বা অন্য সাব ফোল্ডারগুলোকে আমি রাখতে পারি। এবার আমরা সেই ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় সেই ফাইল ক্রিয়েশনগুলো দেখব, এবং ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো দেখব। ফোল্ডার রিনেমিং, অর্থাৎ একটা ফোল্ডারের নতুন নামকরণ করা। একটা এক্সিস্টিং ফোল্ডার রয়েছে, অর্থাৎ একটা ফোল্ডার তুমি তৈরি করেছো, সেই ফোল্ডারটা তুমি নাম চেঞ্জ করতে চাইছো, কিভাবে তুমি সেটা চেঞ্জ করবে সেটা আমরা দেখব। এবং একটা ফোল্ডারকে আমি অন্য জায়গায় মুভ কিভাবে করতে পারি, নিয়ে যেতে পারি, সেটা আমরা দেখব। একই রকমভাবে একটা ফাইল আমি তৈরি করেছি, সেই ফাইলটাকে আমি অন্য জায়গায় নিয়ে যাব কিভাবে, অর্থাৎ মুভ করব কিভাবে, বা তাকে রিনেম কিভাবে করব, বা একটা ফাইলকে ডিলিট করলে আমি কিভাবে সেটাকে আবার রিট্রিভ করতে পারি। কোনো কারণে হঠাৎ করে আমার কোনো একটা ফাইল আমি ডিলিট করে দিয়েছি, এবার দেখা যাচ্ছে যে সেই ফাইলটা আমার প্রয়োজন আছে, তখন আমি ফাইলটাকে আবার রিট্রিভ করবো কিভাবে, অর্থাৎ ফিরিয়ে আনবো কিভাবে, সেটা আমরা দেখে নেব। তাহলে আমরা এবার কম্পিউটারে যাব। তো আশা করি তোমরা উইন্ডোজ 7 এর মূল বিষয়টা বুঝতে পেরেছো। উইন্ডোজ 7 একটা ওএস বা অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোকেই নিয়ন্ত্রণ করে, এবং তার যে আমরা উইন্ডোজ 7 এটা একটা ভার্সন, অর্থাৎ এর আগে অনেক ভার্সন আছে, এবং এখন আপডেট যে ভার্সনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উইন্ডোজ 10। বিভিন্ন তোমরা প্রতিষ্ঠানে গেলে তোমরা বা বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাবে যে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম কিন্তু এখন খুব ব্যবহার করা হচ্ছে। এবং এর ফিচার্সগুলো আমরা দেখে নেব, যে এতে নিউ ফিচার্স অ্যাড করা হয়েছিল, যেমন গেজেটস রয়েছে। গেজেটসগুলো তোমরা পড়েছো, ক্লাস 3-তে পড়ে এসছো। ইমপ্রুভ প্রোগ্রামসগুলো খুব নতুন করে সাজানো হয়েছে, এবং ফাস্টার স্পিড, খুব দ্রুত কাজ করে, এবং তার সঙ্গে সিকিউরিটি এসেনশিয়াল বলে একটা অ্যান্টিভাইরাস কিন্তু এর সঙ্গে অ্যাড করা হয়েছে। সেই কারণে এটা ভীষণ জনপ্রিয় হয়েছিল। তাহলে এসো এবার আমরা কিভাবে আমরা ফাইল ফোল্ডারগুলো এবং কন্ট্রোল প্যানেলকে নিয়ে আমরা কাজ করব সেটা আমরা দেখে নিই। ঠিক আছে, উইন্ডোজ 7 স্টার্ট হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ 7
আলটিমেট ভার্সন। এই উইন্ডোজ 7-এর যে ভার্সনটি সেটা হচ্ছে উইন্ডোজ 7 আলটিমেট। উইন্ডোজ 7-এর আমরা অনেকগুলি ভার্সন দেখে থাকি, উইন্ডোজ 7 হোম, প্রিমিয়াম, উইন্ডোজ 7 প্রফেশনাল। আমরা যে অপারেটিং সিস্টেমটা দেখছি সেটা হচ্ছে উইন্ডোজ 7 আলটিমেট। তো এখানে দেখো চলে এসেছি আমরা, ডেস্কটপ স্ক্রিনও চলে এসছে। এর পাশে তোমরা দেখতে পাচ্ছ গেজেটসগুলো রয়েছে। এখানে গেজেটসগুলো আমরা দেখতে পাচ্ছি, একটা ঘড়ি এবং একটি ক্যালেন্ডার, যেটা অন্যান্য অপারেটিং সিস্টেমে কিন্তু এর আগে আমরা এই গেজেটসগুলোকে আমরা দেখিনি। এখানে স্টার্ট বাটনে আমরা ক্লিক করলে আমাদের যে প্রোগ্রামসগুলো রয়েছে এই অল প্রোগ্রামস থেকে আমরা সরাসরি চলে যেতে পারি প্রোগ্রামসগুলোতে। এবং তাছাড়া আমাদের এখানে কিন্তু একটা রিসেন্ট যে প্রোগ্রামগুলো আমরা ইউজ করেছি তার একটা লিস্টও আমরা এখানে পেয়ে যাই। এবং এই ডান পাশে দেখো এখানে কিন্তু কম্পিউটারের যে সমস্ত তোমার সিস্টেম ফাইল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখো কন্ট্রোল প্যানেল রয়েছে, ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স রয়েছে, ডিফল্ট প্রোগ্রামস রয়েছে, এবং কম্পিউটার শাটডাউন করবার জন্য আমরা কিন্তু অবশ্যই এখানে যে অপশনগুলো রয়েছে শাটডাউনে ক্লিক করে কম্পিউটারটাকে অফ করতে হয় সাধারণত। এবং আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। অপারেটিং সিস্টেমের, যে কোনো অপারেটিং সিস্টেমের কন্ট্রোল প্যানেল খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি আগেই বলছিলাম যে কন্ট্রোল প্যানেলের সাহায্যে আমরা যেমন নতুন সফটওয়্যার অ্যাড করতে পারি তেমনি রিমুভ করতে পারি। ঠিক একই রকমভাবে আমরা যে হার্ডওয়্যারগুলো আমরা ইউজ করছি সেই হার্ডওয়্যারগুলোকে প্রয়োজনে আমরা রিমুভ করতে পারি বা নতুন হার্ডওয়্যার অ্যাডও করতে পারি। আমরা কন্ট্রোল প্যানেল এখান থেকে সরাসরি চলে যেতে পারি, ক্লিক করলে আমরা কন্ট্রোল প্যানেল দেখতে পাচ্ছি। এটা হচ্ছে দেখো খুব শর্ট ফর্মে রয়েছে, এবং এদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি ওয়াইজ এখানে সাজানো রয়েছে। যেমন সিস্টেম অ্যান্ড সিকিউরিটির যদি আমি কোনো কাজ করতে চাই তাহলে কিন্তু সরাসরি আমরা এখান থেকে সিস্টেম এবং সিকিউরিটির কাজগুলো করতে পারি। আর ইউজার অ্যাকাউন্টস, অর্থাৎ যে কোনো অপারেটিং সিস্টেমের কে ইউজ করছে তার অ্যাকাউন্ট এবং তার ফ্যামিলি সেফটির জন্য এখানে বেশ কিছু অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে, সেগুলো আমরা এখান থেকে সহজে অ্যাক্সেস করতে পারি। এবং দেখো এখানে প্রোগ্রামস এবং তার উপরে ঠিক হার্ডওয়্যার লেখা রয়েছে, অর্থাৎ হার্ডওয়্যার এবং প্রোগ্রামসগুলোকে আমরা যদি অ্যাড এবং রিমুভ করতে চাই তাহলে কিন্তু আমাদের এই দুটো যে প্রোগ্রাম রয়েছে এই দুটো প্রোগ্রামকে আমাদের ইউজ করতে হবে বা কাজে লাগাতে পারি আমরা। এখানে আমরা যেমন ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে একটু স্মল আইকনসে আমরা দেখতে চাই তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটি যে আমাদের প্রোগ্রামগুলো এই কন্ট্রোল প্যানেলের আন্ডারে রয়েছে, অর্থাৎ আমরা যে কন্ট্রোল প্যানেলের আন্ডারে যে সমস্ত প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলো কিন্তু আমরা এখানে সহজে দেখতে পাচ্ছি। তো আমরা অ্যাড রিমুভ প্রোগ্রামসে আমরা যদি যাই সেখান থেকে কিন্তু সরাসরি আমরা কিন্তু প্রোগ্রামগুলোকে আমরা রিমুভ করতে পারি এবং নতুন প্রোগ্রাম আমরা, যেমন এই যে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স বলে যে প্রোগ্রামটা দেখছো এর সাহায্যে কিন্তু আমরা নতুন প্রোগ্রামকে অ্যাড করতে পারি এবং প্রয়োজনে আমরা ডিলিট করতে পারি বা রিমুভ করতে পারি। একই রকমভাবে আমাদের যদি কোনো হার্ডওয়্যার আমাদেরকে অ্যাড করতে হয় সেক্ষেত্রে আমরা কিন্তু নতুন হার্ডওয়্যারকে আমরা এখান থেকে সহজেই কিন্তু আমরা হার্ডওয়্যারগুলোকে অ্যাড করতে পারি। এবং সেই হার্ডওয়্যার, যেমন এখানে ডিভাইস প্রিন্টার্স দেখছো, যে বিভিন্ন ডিভাইসগুলো আমরা যেগুলো অ্যাড করতে চাই সরাসরি ডিভাইস বা প্রিন্টার্সে গিয়ে আমরা কিন্তু সেগুলো অ্যাড করতে পারি। তাহলে কন্ট্রোল প্যানেল খুব গুরুত্বপূর্ণ। এটা ইউজ করবার সময় অবশ্যই তোমাদের যে শিক্ষক বা শিক্ষিকা ক্লাসে থাকবেন, স্যার বা ম্যাডাম যিনি থাকবেন তাকে কিন্তু তার কাছ থেকে পারমিশন নিয়ে কিন্তু কন্ট্রোল প্যানেলের যে প্রোগ্রামসগুলো আছে সেগুলো তোমরা অ্যাক্সেস করবে। কারণ এই প্রোগ্রামগুলো যদি ঠিকমতো তোমরা অ্যাক্সেস করতে না পারো তাহলে কম্পিউটারের যে অপারেটিং সিস্টেমটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং তার ফলে কিন্তু কম্পিউটারটা আর চালু করা সম্ভব হবে না, তাহলে আবার নতুন করে সমস্ত কিছু আমাদের ইনস্টল করতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই তার পারমিশন ছাড়া কন্ট্রোল প্যানেলে অবশ্যই তোমরা অ্যাক্সেস করবে না বা এই প্রোগ্রামটাকে তোমরা নিয়ে কাজ করবে না, তার উপস্থিতিতেই তোমরা এই কাজগুলো করবে। এবার আমরা চলে যাব ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয়, ফোল্ডার এবং ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়। মনে করো তোমরা একটা শর্টকাট, আমাদের যে টাস্ক বার আছে এই টাস্ক বার থেকে তোমরা সহজেই দেখতে পাচ্ছ এখানে একটা পেইন্ট বলে অপারেটিং সিস্টেমের একটি অংশ, পেইন্ট এটা প্রোগ্রাম, এই পেইন্ট প্রোগ্রামটা অপারেটিং সিস্টেমের সঙ্গে ইনস্টল হয়। আমরা এই প্রোগ্রামটাকে যদি এখান থেকে সরাসরি লঞ্চ করতে পারি বা এখান থেকে সরাসরি আমি স্টার্ট করতে পারি তাহলে দেখো এখানে পেইন্ট যে অপারেটিং সিস্টেমের যে ড্র করবার জন্য যে প্রোগ্রামটা দেওয়া হয়েছে সেটা কিন্তু সহজেই এখানে আমরা খুলে ফেলতে পারলাম। এবার এখানে আমরা কোনো কিছু ছবি আঁকবার পরে সেই ছবিটাকে আমরা যদি এবার সেভ করে রাখতে চাই, এটা সিলেক্ট টুল একটি, তোমরা জানো সিলেক্ট টুলের কাজ। এবার আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল টুল নিয়েছি, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। এবার তারপরে আবার আমি এখানে আরেকটি রেক্ট্যাঙ্গেল টুল আমি এখানে নেব, এই আরেকটি টুল নিলাম।
নেওয়ার পরে আমি এবার এখানে একটি দাগ আমি টেনে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমার একটা বক্স শেপ আমরা একটা তৈরি করছি এবং খুব সহজেই কিন্তু এই বক্স শেপটা এখানে কিন্তু একটা সুন্দর ফর্ম আমরা পেয়ে যাচ্ছি। বক্স ফর্মটার সুন্দর একটা বক্স তৈরি হচ্ছে। এবার এই বক্সটাকে তৈরি করবার পরে আমরা এটাকে সেভ যদি করে রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, ফাইলে গিয়ে এখানে আমাকে সেভ অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এই যে আমি ফাইলে গিয়ে এই ফাইলটার একটা নামও আমি দিয়েছি, মনে করো ডেস্কটপ, এটা হচ্ছে লোকেশন, অর্থাৎ কোথায় আমি কম্পিউটারের কোন লোকেশনে আমি ফাইলটাকে সেভ করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপ এবং ডাউনলোডস বিভিন্ন যে অপশনসগুলো রয়েছে আমরা সরাসরি ডেস্কটপে করতে পারি, অথবা আমরা কিন্তু কম্পিউটারের এখানে আমরা সি ড্রাইভে গিয়ে এখানেও কোনো একটা জায়গায় সেভ করতে পারি, বা আমরা ডকুমেন্টসেও কিন্তু আমরা সেভ করে রাখতে পারি। আমরা তো এখানে যে ফাইলটা ক্রিয়েট করব সেই ফাইলটা আমরা অবশ্যই ডেস্কটপে আমরা ক্লিক করে সেভ করব। এর নাম আমরা দিলাম বক্স। এবার দেখো এই যে ফাইলটা আমরা ক্রিয়েট করছি সেই ফাইলের একটি নির্দিষ্ট টাইপ হয়, যে কোনো ফাইল, সেই ফাইলটা কী ধরনের ফাইল সেটা কিন্তু আমরা এই তার এক্সটেনশন দেখে বুঝতে পারি। দেখো এখানে পিএনজি লেখা আছে, অর্থাৎ পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স বলা হয় পিএনজি, এটা একটা ফরম্যাট। এছাড়াও কিন্তু আরও অনেক ফরম্যাট এখানে তোমরা দেখতে পাবে। এই ফরম্যাটে বিভিন্ন রকম ফরম্যাটে আমরা কিন্তু এই ফাইলটিকে সেভ করতে পারি। আমরা এখানে সেভ করে দিলাম। এবার সেভ করে আমরা এটাকে এবার ক্লোজ করে দিলাম। আমরা ক্লোজ বাটন দিয়ে আমরা কিন্তু সরাসরি এই যে প্রোগ্রামটা আমরা স্টার্ট করেছিলাম সেটা বন্ধ করে দিতে পারি, অথবা আমি এখানে স্টার্ট বাটনে গিয়ে এক্সিট করতে পারি। তাহলে এবার ফাইল প্রোগ্রামটি বন্ধ হয়ে গেছে। এবার দেখো এখানে একটা ফাইল তৈরি হয়েছে নতুন, সেই ফাইলটার নাম হয়েছে বক্স। অর্থাৎ যে ফাইলটা আমরা কিছুক্ষণ আগে তৈরি করেছিলাম সেই ফাইলটা বক্স, ড্রয়িং একটা পিকচার, যে পিকচারটা আমরা এখানে দেখতে পাচ্ছি তার আইকনও একটা তৈরি হয়ে গেছে। তো এই ফাইলটির নাম যদি আমি চেঞ্জ করতে চাই, আমি এর নাম এবার যদি চেঞ্জ করতে চাই, নাম দিতে চাই মনে করো, তাহলে আমাকে কি করতে হবে, রিনেম করতে হবে। রিনেম করে আমি এটার নাম করলাম রাউন্ডেড, বা আমি রাউন্ডেড ROUNDED রাউন্ডেড বক্স। রাউন্ডেড বক্স আমি এর নামকরণ করলাম, রিনেম করলাম রাউন্ডেড বক্স। তাহলে রিনেম আমি কিভাবে করছি আরেকবার আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা সরাসরি আমরা চলে যেতে পারি রাউন্ডেড বক্স। দেখো রাউন্ডেড বক্সে নাম তৈরি হয়ে গেছে। এটা কিভাবে আমাদের রিনেম করতে হয়, ফাইলটার মধ্যে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে একটি পপ আপ মেনু আসবে, সেই পপ আপ মেনুতে আমাদের রিনেম অপশনটাতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিয়ে রাউন্ডেড বক্সের জায়গায় আমি শুধু যদি এবার বক্স করতে চাই তাহলে কিন্তু আমার তারপরে এন্টার প্রেস করতে হবে। দেখো তাহলে কিন্তু ফাইলটির নাম আবার চেঞ্জ হয়ে গেছে, বক্স হয়ে গেছে। এবার এই ফাইলটাকে যদি আমি ডিলিট করতে চাই, রাইট ক্লিক করে আমার যদি ডিলিট অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু আমার কাছ থেকে জানতে চাইবে যে আমি ফাইলটিকে ডিলিট করতে চাইছি কিনা এবং রিসাইকেল বিনে এটাকে পাঠাতে চাইছি কিনা। ইয়েস করলে সঙ্গে সঙ্গে এটা রিসাইকেল বিনে চলে গেল। দেখো এটা কিন্তু এমটি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। বক্স বলে যে ফাইলটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা দেখতে পাচ্ছি না। তো এইভাবে যদি হঠাৎ করে কোনো কারণে আমি কোনো ফাইলকে ডিলিট করে ফেলি, তাহলে সেই ফাইলটিকে আমরা আবার রিট্রিভ করতে পারি। কিভাবে রিট্রিভ করতে পারি, রিসাইকেল বিনে গিয়ে আমি ওপেন করব, ওপেন করে আমি আবার ফাইলটিকে অবশ্যই রিস্টোর করব। তাহলে দেখো আবার ফাইলটি কিন্তু চলে এসছে। তো এইভাবে আমরা কিন্তু নতুন ফাইল সরাসরি কোনো একটা প্রোগ্রাম থেকে যেমন তৈরি করতে পারি, ঠিক তেমনি আমি সরাসরি আমরা এই ডেস্কটপে কোনো একটা ফাইল যদি বা কোনো একটা ফোল্ডারের মধ্যেও আমরা গিয়ে করতে পারি। এখানে দেখো নিউ বলে একটি অপশন আছে, রাইট ক্লিক করবে, ডেস্কটপের যে কোনো ফাঁকা জায়গা অংশ যেখানে রয়েছে সেই ফাঁকা অংশের মধ্যে আমি রাইট ক্লিক করব, করবার পরে আমি নিউতে যাব, যাওয়ার পরে দেখো এখানে ফোল্ডার এবং অনেকগুলো ফাইল তৈরি করার অপশন রয়েছে। আমি যেমন এখানে একটি পেইন্ট ফাইল তৈরি করেছিলাম, তো বিটম্যাপ ইমেজও আমি তৈরি করতে পারি এখান থেকে, বা টেক্সট ইমেজ তৈরি করতে পারি। তো আমরা এবার একটা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটি ফাইল আমরা এখানে তৈরি করব। তাহলে আমরা এখানে ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে কিন্তু একটি ফাইল এখানে তৈরি হবে। দেখো এখানে ফাইলের নামটাও আমাকে দিয়ে দিয়েছে, আমরা এটার নাম দিলাম document1, document1। ঠিক আছে, তাহলে এই ফাইলটার নাম দেওয়া হলো document1। এবার আমি এটাকে ডাবল ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ডের যে প্রোগ্রামটা রয়েছে সেই প্রোগ্রামটা এখানে চালু হবে। এবার তার মধ্যে আমি যদি কোনো একটা, দেখো এখানে অফিস ওয়ার্ড 2007 বলে মাইক্রোসফট ওয়ার্ডের যে প্রোগ্রামটা রয়েছে সেই প্রোগ্রামটা কিন্তু এখানে স্টার্ট হয়েছে। আমি এখানে যে কোনো একটা ইনফরমেশন এখানে স্টোর করে রাখতে পারি, যে একটা লেটার বা একটা নোটিশ বা যে কোনো ডকুমেন্ট আমি এখানে তৈরি করে এখানে সেভ করে রাখতে পারি। এবার এখানে আমি একটা ছোট্ট লাইন আমরা লিখছি, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প, JUMP, জাম্প ওভার দ্য
দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য ব্রিজ। ঠিক আছে, এবার দেখো এখানে কুইক যে বানানটা আমি লিখেছিলাম সেটা ভুল হয়েছে এবং তার জন্য এখানে রেড কালারের একটা সাইন আমি দেখতে পাচ্ছি। তো জাস্ট রাইট ক্লিক করে তোমার কিন্তু এখান থেকে সেই স্পেলিংটা তুমি যে এরর হয়েছে সেটাকে ঠিক করে নিতে পারো। কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য ব্রিজ। তাহলে এই যে জাম্পস ওভার দ্য ব্রিজ আমরা যে সেন্টেন্সটা লিখলাম এটাকে আমি যদি সেভ করে রাখতে চাই, এখানেও কিন্তু আমি ফাইলে গিয়ে আমি এখানে সেভ অপশনে যাব এবং সেভ অপশনে গিয়ে আমাকে অবশ্যই লোকেশনটা দিতে হবে এবং লোকেশন দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে একটি নামও চাইতে পারে। যেহেতু আমি এই ফাইলটা অলরেডি ক্রিয়েট করে নিয়েছি ডেস্কটপে, তাই সেভ অপশনে গিয়ে কিন্তু আমি আলাদা করে কোনো নাম আমি দেখতে পাচ্ছি না। এটাকে আমি আলাদা করে একটা নামে সেভও করতে পারি, তাহলে আমাকে সেভ অ্যাজ করতে হবে। এবার সেভ অ্যাজ করার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা নাম এবং লোকেশন দুটোই চাইবে। তো আমরা ডকুমেন্ট 1 নামে সেভ করেছিলাম, আমরা এটার নাম দিলাম এবার ফক্স, FOX ফক্স। এবার দেখো এখানে ওয়ার্ড ডকুমেন্ট হিসাবে এটাকে সেভ করছি। এখানেও অনেকগুলো ফরম্যাট কিন্তু রয়েছে, বিভিন্ন ফরম্যাটে তোমরা সেভ করতে পারো। এবং আমরা এটাকে কোথায় সেভ করছি, আমরা এখানে ডেস্কটপে আমরা আগে এই ফাইলটিকে সেভ করতে চাইছি। তাহলে দেখো ফক্স নামে এই ফাইলটি সেভ হয়ে যাবে। এবার সেভ করলাম আমি। এবার দেখো এই ফাইলটি কিন্তু এবার আমি এটাকে ক্লোজ করতে পারি। এখানে সরাসরি ক্লোজ করলে ফাইলটি ক্লোজ হয়ে যাবে। ক্যান্সেল, আমরা এটাকে সরাসরি এখান থেকে আমরা ফাইলটিকে সেভ করে দিয়েছি অলরেডি, ফক্স নামে ফাইলটি সেভ হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু একটা নতুন ফাইল তৈরি করে সেই ফাইলটিকে নতুন রিনেমও করতে পারি সেভ অ্যাজ করে, অথবা আমি রাইট ক্লিক করে আমাদের যে অপশন রয়েছে রিনেম অপশন আছে সেই রিনেম অপশনেও কিন্তু আমি ফাইলটিকে নতুন নামে সেভ করতে পারি। তো একই ফাইল দুটো নামে আমরা এখানে সেভ করেছি। এবার আমরা দেখবো একটা ফোল্ডার। এবার আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো, যে কোনো একটা এমটি যে স্পেস রয়েছে ডেস্কটপে, সেই ডেস্কটপে রাইট ক্লিক করে আমরা নিউ অপশনে যেতে পারি। নিউ অপশনে গেলে আমরা সেখান থেকে দেখতে পাবো ফোল্ডার অপশনটি। দেখো এখানে নিউ, তারপরে দেখো ফোল্ডার। এবার এই ফোল্ডারটির নাম আমরা করলাম প্রণয়দ্বীপ। প্রণয়দ্বীপ আমার কাছে উইন্ডোজ 7 সম্পর্কে জানতে চেয়েছিল, আমরা এর নাম করছি প্রণয়দ্বীপ। প্রণয়দ্বীপ নামে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এবার এই ফোল্ডার নাম লেখার পরে আমি এই ফোল্ডারের মধ্যে যদি কোনো একটা ফাইলকে মুভ করতে চাই, দেখো সরাসরি আমি সেই ফাইলটিকে কাট করে নিয়ে এসে আমি কিন্তু এখানে পেস্ট করে দিতে পারি। তাতে কিন্তু ফাইলটা মুভ হয়ে গেল। অর্থাৎ যে ফোল্ডারটা আমার ডেস্কটপে ছিল সেই ফোল্ডারটা এখন কিন্তু ডেস্কটপের একটি ফোল্ডার, সেই ফোল্ডার হচ্ছে প্রণয়দ্বীপ নামে একটি ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে কিন্তু ক্রিয়েট হলো। অথবা আমি কোনো একটা ফাইলকে টেনে নিয়ে এসে সরাসরি কিন্তু এখানে মুভ করে আমি বসিয়ে দিতে পারি, সেটাও কিন্তু আমরা এভাবে কোনো একটা ফাইলকে আমরা কিন্তু নিয়ে আসতে পারি। যেমন দেখো এখানে ডকুমেন্ট 1 দেখাচ্ছে, সেই ডকুমেন্ট 1টা আমরা দেখতে পাচ্ছি। এবার তার সঙ্গে দেখো ফক্স নামে যে ফাইলটি, সেই ফাইলটিকে কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। তার সঙ্গে আমাদের যে বক্স নামে যে আমরা ফাইলটি ক্রিয়েট করেছিলাম সেটাও এখানে আমরা নিয়ে এসেছি। তো এইভাবে আমরা বিভিন্ন রকমের ফোল্ডারগুলো ক্রিয়েট করি। আর এখানে দেখো একটা সাব ফোল্ডার আমরা ক্রিয়েট করলাম। প্রণয়দ্বীপ নামে যে মেইন ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটার মধ্যেই আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করেছি নিউ অপশনে গিয়ে, এবং তার নাম দিয়েছি প্রণয়দ্বীপ 2। এই প্রণয়দ্বীপ 2টা হচ্ছে প্রণয়দ্বীপ ফোল্ডারের একটি সাব ফোল্ডার। অর্থাৎ আমি কিন্তু একাধিক এরকম সাব ফোল্ডার ক্রিয়েট করতে পারি এবং সেই সাব ফোল্ডারের মধ্যে আমার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ডকুমেন্টকে আমরা কিন্তু সেভ করে রাখতে পারি। তাহলে এইভাবে আমরা কোনো একটা ফাইল বা ফোল্ডারকে মুভ করতে পারি। প্রয়োজনে আমরা এই ফোল্ডারটাকে যদি প্রয়োজন হয় আমরা ডিলিটও করতে পারি। আমরা রাইট ক্লিক করব, করে সেখানে ডিলিট অপশনে যাব এবং দেখো এখানে আমাকে কাছে জানতে চাইবে যে আমি ডিলিট করতে চাইছি কিনা। ইয়েস করলে সেটা রিসাইকেল বিনে গিয়ে জমা হবে এবং তুমি দেখতে পাচ্ছ এখানে প্রণয়দ্বীপ নামে সেই ফোল্ডারটা চলে এসেছে এবং ফোল্ডারটাকে আমি কিন্তু আবার রিস্টোরও করতে পারি। প্রণয়দ্বীপ নামে যে ফোল্ডারটা আমি ডিলিট করেছিলাম সেটা কিন্তু আবার আমি রিস্টোর করতে পারি। এখানে দেখো এমটি রিসাইকেল বিন বলে একটি অপশন রয়েছে, রাইট ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি। এই এমটি রিসাইকেল বিন করলে কিন্তু ফোল্ডারের, অর্থাৎ আমি যা ফাইল বা ফোল্ডার আমি এখানে ডিলিট করে রেখেছি সেটা টেম্পোরারিলি এখানে সেভ থাকছে, কিন্তু যদি আমি এমটি রিসাইকেল বিন করি তাহলে কিন্তু ফোল্ডার বা ফাইল যেগুলো আমি ডিলিট করেছিলাম সেটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আমি কিন্তু সেই ফাইল বা ফোল্ডারকে আর ফিরিয়ে আনতে পারবো না। তো সুতরাং সেই ফাইল এবং ফোল্ডারকে অবশ্যই কোনো একটা ফাইল বা ফোল্ডারকে ডিলিট করবার সময় তোমাদের যে মিস বা স্যার থাকবে না, অবশ্যই তার সঙ্গে কথা বলে নিয়ে কোনো ফাইল বা ফোল্ডারকে তোমরা ডিলিট করবে। কারণ যদি কোনো সিস্টেম ফাইল বা ফোল্ডারকে তোমরা ডিলিট করে ফেলো সেক্ষেত্রে কিন্তু অপারেটিং সিস্টেমের চালনার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। তো সুতরাং তার পরামর্শ ছাড়া বা তার উপস্থিতি ছাড়া কোনো ফাইল বা ফোল্ডারকে তোমরা ডিলিট করবে না।
আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যে নোটিফিকেশন বাটন আছে তাতে অবশ্যই কিন্তু ক্লিক করবে। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, আর মন দিয়ে পড়াশোনা করো, আর দুষ্টুমি করবে না।